এই তোমার মা? এই মায়ের কথা সেদিন তুমি আমাকে বলেছিলে যে আমার মাকে দেখলে ভালোবাসার বিশ্বাসের রূপ দেখতে পাবেন। তোমার মা এই নারী যে আমার ভালোবাসার বিশ্বাসের পরিবর্তে দিয়েছে প্রতারণার অবিশ্বাস, খেলেছে ব্যভিচারের কুৎসিত খেলা। খবরদার! না মা, না। যে জীব তোমাকে গালি দিয়েছে সেই জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। জানোয়ার, কার জীব টেনে ছিঁড়ে ফেলবি তুই? কার বুকে জামা ধরেছিস তুই? জন্মদাতা বাপের গায়ে যার হাত ওঠে সে হাত ধ্বংস হয়ে যায়। মা, এই বাবা যার সম্পর্কে একটু কটু কথা বলেছিলাম বলে তুমি আমাকেও পর করে দিতে চেয়েছিলে, সেই বাবা তোমাকে গালি দিল। সেই বাবা। এবার বলো, আমি কি একাই অপবাদ দিয়েছি? প্রশ্ন করো তোমাদের গ্রামের এই লোকটিকে, প্রশ্ন করো, জেনে নাও কোনটা সত্য কোনটা মিথ্যে। তোমরাই সত্যি মা। সবাই যা বলে তাই তো মানুষ বিশ্বাস করে, তাই তো সত্যি হয়। আমি আমি একা তাকে মিথ্যে বানাবো কি করে? তোমাদের সবার দেয়া সমস্ত কলঙ্ক মাথায় নিয়ে আমি চলে যাচ্ছি। এই ঘর, এই বাড়ি, এই সব কিছু তোমরা ভেঙে ফেলো, ধ্বংস করে দিও। আমার আমার কোনো পাপ যেন তোমাদেরকে স্পর্শ না করে, কোনো স্পর্শ না করে। আমি ওই গিয়াসউদ্দিন আরবদারের মেয়েটে বিয়ে করতে পারবো না। না পারলে করবি না, যা পারবি তাই করবি। আর তাছাড়া গরিব হলেও হোসেন আলী খুব ভালো লোক, মেয়েটাও শুনেছি ভালো। হ্যাঁ রে বাবা, আমি জানি। আমি তোকে দোয়া করি। আসি বাবা। তুমি চিন্তা করো না, যত কঠোরই হন মা তো এই বাংলারই একজন মা, মনের মধ্যে মায়া মমতা ঠিকই আছে। দেখো, আমি সেই মমতা জাগিয়ে তুলতে পারবো। বড় ভাবিকে তো দেখছি, তাই সাহস পাই না রানী। আমার মায়ের হাতে তুমি নির্যাতিত হলে সইতেও পারবো না, কইতেও পারবো না। ও, আর ওই টাউট মহাজনের হাতে নির্যাতিত হলে খুব সইতে পারবে না? এসব করতে করতে একদিন দেখবে আমি জোয়ান আলী মহাজনের 3 নম্বর বিবি। খবরদার, ও কথা মুখে আনবে না। ওই বদমাস জোয়ান আলী আরেকবার এদিকে এসে দেখুক না, ওর নাম পাল্টে আমি বুড়ো আলী বানিয়ে দেব। কিন্তু মিয়া সাহেব, কতদিন আপনি আমাকে এভাবে রক্ষা করবেন? অত সব জানি না, আমি শুধু একটি কথাই জানি, জীবন যতদিন থাকবে এই বুকে তোমাকেই রাখবো। যতদিন থাকবে আমার এ বুকে তোমাকে রাখবো। জীবন যতদিন থাকবে আমার এ বুকে তোমাকে রাখবো। মরণ হলেও আসবো ফিরে, মরণ হলে
তোমাকেই রাখবো। জীবন যতদিন থাকবে আমার, এ বুকে তোমাকেই রাখবো। মরণ হলে আসবো ফিরে, মরণ হলে আসবো ফিরে, তোমারই হয়ে আমি থাকবো। এ বুকে তোমাকেই রাখবো। এ বুকে তোমাকেই রাখবো। দু চোখে চোখ রেখে শুধু চেয়ে রইব, অন্তরে অন্তরে কত কথা কইব। দু চোখে চোখ রেখে শুধু চেয়ে রইব, অন্তরে অন্তরে কত কথা কইব। হৃদয় ভরা শত স্বপ্ন নিয়ে, হৃদয় ভরা শত স্বপ্ন নিয়ে তোমার ছবি আমি আঁকবো। এ বুকে তোমাকেই রাখবো। এ বুকে তোমাকেই রাখবো। বাসরের ফুল ছুঁয়ে ভেঙে যাবে লজ্জা, জীবনের সব রাত হবে ফুল সজ্জা। বাঁশরের ফুল ছুঁয়ে ভেঙে যাবে লজ্জা, জীবনের সব রাত হবে ফুল সজ্জা। সুখের ঘরে কবু দুঃখ এলে, সুখের ঘরে শুধু দুঃখ এলে, প্রেমের আঁচল দিয়ে ঢাকবো। এ বুকে তোমাকেই রাখবো। জীবন যতদিন থাকবে আমার, এ বুকে তোমাকেই রাখবো। মরণ হলেও আসবো ফিরে, মরণ হলে আসবো ফিরে, তোমারই হয়ে আমি থাকবো। এ বুকে তোমাকেই রাখবো। এ বুকে তোমাকেই রাখবো। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। টিপসই তো আমারই, কিন্তু এত টাকা তো আমি নেই নাই। আর ফেরত দেওয়ার যে সময় নিছিলাম তা পার হইতে তো এখনো 3 মাস বাকি। ডুবে গেছি। তুমি দেখি একদিক চাইবে কমাইতে চাও আর একদিক টাইনে বাড়াইতে চাও। কি কও? 50,000 চাইপে চুপে 5,000 বানাইতেছ, আর 6 মাসের টাইনে টাইনে তুমি 1 বছর বানাইতেছ।
মহাজন, বেইমানি কইও না মহাজন। তুই বে গেছি 50,000 টাকা নিছ, 6 মাসের সময় নিছ, 6 মাস পার হইয়া আরো 3 মাস চলে গেছে। আজ তো টাকা না নিয়ে যাবো না। মগের মুলুক পেয়েছেন নাকি? ডুবে গেছি। যা ইচ্ছে তাই লিখে সহজ সরল মানুষটাকে উল্টা সিধা বুঝিয়ে টিপসই নিলেই তা সত্যি হয়ে গেল। নরম গলায় গরম কথা, ভাল লাগতা। 3 জন সাক্ষী রাখিয়া তোমার বাপরে দলিল পড়ে শোনানো হয়েছে। সব শুই না বুঝ যায়, টাকা ঘুই না টিপস হয়ে দিছে। দলিল তো সামনেই আছে, পড়ে দেখো, পড়ে দেখো। আমার বুকটা ধর। না রে মা, না, সব মিশা কথা। আমি 5,000 টাকা নিছি আর 1 বছরের সময় নিছি। 3 মাস অহনো বাকি। ফসল উঠতাছে, সুদ সমেত ফিরাই দেবো। কই তোর রে? ডুবে গেছি রে। বোঝাও, বোঝাও, তোমার বাপরে বোঝাও। আর তুমি যদি নিজে বোঝো তাহলে আরো ভালো হয়। মানে ডুবে গেছি। আমার দুরবস্থার কথা তো তোমরা জানো। বড় বউ বাতের রোগী, নড়তে চড়তে পারে না। ছোট বউর কোলে বাচ্চা, বড়ই অসুবিধার মধ্যে আছি। শরীয়তে তো 4টে পর্যন্ত মানা নাই। অবশ্য তুমি কইলে 3টেতেই ক্ষান্ত দিমু, 4 নম্বর পর্যন্ত আর যাবো না। কি কর, রাজি? সাব্বাস, সাব্বাস মা, ঠিক জবাব দিছস। জবাবটা এখন আমি দেব। তোরা কই, এদিকে আয়। ওই কামাইলা, তোর মাইয়ারে নিয়ে যাইতেছি। সন্ধ্যার মধ্যে টাকা দিয়া মাইয়া ছাড়াই আনবি, নাইলে জাতি নিয়ে আইব। লালি, মারে ভয় লাগে তোমাদের। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ডুবে গেছে। দেখো বাবাজি, তুমি এর মধ্যে আসো না। এসে তো গেছি মহাজন, আর এসে ফেসেও গেছি। এখন এই বাবাজির দিকে তাকিয়ে আপনার আম্মাজিকে ছেড়ে দিন। দেখো বাবাজি, যা মুখে আসে তাই করো না। এ আমার দেনা পাওনার ব্যাপার। কার সাথে দেনা পাওনা? ওর বাপের সাথে। ও আচ্ছা আচ্ছা, তা ওর বাপকে নিয়ে যান। ওকে ধরে টানাটানি করছেন কেন? কারণ কান টানলেই মাথা আসে। দেখছি কান কতদূর টানলে মাথা কতদূর আসে। শয়তান! আমার তেলে আগুন জ্বালাই। এই খাইছে না, দাঁত পড়ে গেছে। এই খবরদার, আবার আর বাড়ি তোকে আজ আমি মেরে ফেলবো। আমি তো শালা মহাজনের বাচ্চা। আমি তো পারবো না। এই খবরদার, খবরদার আসিস। এই খবরদার, পিছন থেকে ধরলো নাকি রে বাবা, আমার আড্ডি করতে এই গেলি কোথায়? শিগগি চল আসাদ, বাবাকে ওরা মেরে ফেলে রেখে এসেছে। চলো চলো। বাবা, 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 কোথায় লেগেছে তোমার?
জানোয়ার? আমার কিছু হয় নাই মা, আমার কিছু হয় নাই। বাবা, তুই এই বুড়া মানুষটার ইজ্জত বাঁচাইছো। আমি আমার নিজের ইজ্জত রক্ষা করেছি। হ্যাঁ চাচা, আপনার যদি আপত্তি না থাকে আমি রানীকে আমার ঘরে নিতে চাই। থাক মা, থাক থাক। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। দোয়া ছাড়া তোমাকে দেওয়ার মতো তো আমার আর কিছু নেই। আপনার দোয়াই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। একটু দাঁড়াও মা। তবু যে সামান্য টাকা আমার হাতে ছিল তা দিয়েই এগুলো। একেবারে খালি হাতে তো এ বাড়িতে কখনো কোনো বউকে বরণ করা হয়নি মা। না না না, বড় বৌমা, ওদের ঘরটা একটু সাজিয়ে দাও। যাও। বাবা, এই মা? উনি গিয়াসুদ্দিন আড়তদারের বাড়িতে গেল। ও, আমি জামাইকে পাঠিয়েছি খবর দিতে। ওই যে দোয়া করার আসল মানুষ এসে গেছে। মা, আসাদ! শোনো শোনো, যা বলার সকালে বলো, এখন থাক। তুমি যে করো খবরদার সরে যাও। মা, তুই চুপ কর। আর হুকুমে এই ফকিরের বাচ্চাকে ঘরে তুলেছ? আহা, নূরজাহান মানে নতুন বউ। বউ? দেখে বউ কয় ভরি সোনা এনেছে বাজার বাড়ি থেকে? নগদ কয় লক্ষ টাকা এনেছে? কি কি আসবাবপত্র এনেছে ঘর সাজাতে? মা, আমি পছন্দ করেছি, বিয়ে করেছি, বাস। কি? আমার মুখের উপরে এত বড় কথা? তোর পছন্দই সব, আমার পছন্দের দরকার নেই, আমার হুকুমের দরকার নেই? এবারে কার? এসব কার? তোমার 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 সব তোমার। আরে তোমার খেদমতের জন্যই তো সব কিছু, বুঝলে না? গাদা গাদা টাকা পয়সা নিয়ে আসে যেসব বউ, তারা অহংকারী হয়, স্বামীর সেবা করে না, শাশুড়ির খেদমত করে না। আর এই বউ দেখো, সব সময় তোমার কথায় উঠবে আর বলবে, তোমার সংসারটাকে তোমার ইচ্ছে মতো চালাবে। দোয়া করো, দোয়া করো। ওঠো। বুঝলে বৌমা, তোমার শাশুড়ি উপরে উপরে কড়া হলে কি হবে, মনটা খুব নরম। তোমাকে প্রাণ ভরে দোয়া করেছে। হ্যাঁ, কি গো, ঠিক বলিনি? হ্যাঁ, চলো চলো, এখন চলো, চলো চলো চলো। ভাইজান, অল্পের উপর দিয়েই প্রথম তুফান কাইটা গেছে, তবে ভাবিজান সাবধান, আরো তুফান আইতে পারে। আসুক ভাই, খুঁটি মজবুত থাকলে সব তুফান সহ্য করা যায়। তা ঠিক। আপনারা হন শক্ত খুঁটিতে ছাউনি দিয়া ঘর বাঁধেন, আমি যাই। বুঝে না? কেমন বুঝলে? যেমনই হোক, তুমি পাশে থাকলে আমি হারবো না। হারলে না? বাবা তোমাকে উল্টো পাল্টা বুঝিয়ে দিল আর তুমিও ভুলে গেলে। দেখলে না, বউ ঘরে আসতে না আসতে ভাইয়ার সুর কেমন পাল্টে গেছে। এরপর তোমাকেও ঘর ছাড়া করে ছাড়বে। বেহায়া,
ইয়ে মানে হায়া লজ্জার কি আছে? এখানে তুমি আমি ছাড়া অন্য কেউ নেই। আছে এর দুটো। মানে চোখ কি করব, অন্ধ করে ফেলবো? না, ঘরটা অন্ধকার করে ফেলো। ভাবি, ভাবি, ও ভাবি, কে? ভাবিকে মা ডাকছে। কেন রে? আমি কি জানি, মাকে জিজ্ঞেস করো গিয়ে। না মানে বলছি, মায়ের কিছু বলার থাকলে সকালে তো বলতে পারবে। ঠিক আছে, আমি মাকে গিয়ে বলছি। তোমার বাপের ব্যথা বললে কি হবে? ভাবি সকালের আগে আসতে পারবে না। না ভাই, তুমি দাঁড়াও, আমি আসছি। আম্মা জান, এই গহনাগুলো কি আসল সোনা না নকল? জি আসল। তোমার বাবা তো খেতে পায় না, খাঁটি সোনার গহনা টাকা পেল কোথায়? জি, এগুলো তো আমার বাবা দেননি। এখানে এলে আব্বাজান আমাকে এগুলো পরিয়ে দিয়ে দোয়া করেছেন। মা, হলো হলো, তোমার মতো ফকিরের মেয়ের গায়ে সোনার গহনা মানায় না। হলো, আজ রাতটা থাক আম্মা, সকালেই সব খুলে দিয়ে দেবো। কেন আজ রাতে থাকবে কেন? আজ রাতে শরীরে সোনার গহনা খচখচ করে বিঁধবে। ঝুলো খুলে নে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? খুলে নে। যাচ্ছ কোথায়? মায়ের বাতের ব্যথা বেড়েছে, পা টিপে না দিলে রাতে ঘুমিয়ে হবে না। ওরে বাবা রে। জুনু, ওগুলো রেখে তুই শুয়ে পড় গিয়ে। তুই ছেলে মানুষ, আর কত রাত্র জাগবি? যা, এখানে এখানে টিপো, এখানে। ওরে বাবা রে। বৌমা শোনো, জি আব্বা। তুমি তোমার শাশুড়ির ঘরে মানে? কিছু না, আম্মার বাতের ব্যথাটা বেড়েছিল তাই।
বাতের ব্যথা তোমার শাশুড়ির? হঠাৎ নতুন রোগ যদি শুরুই হয়, আমাকে না ডেকে, বড় বউকে না ডেকে এই রাতে তোমাকে ডাকতে হলো? তাতে কি হয়েছে আব্বা? ওনার সেবা যত্ন করাই তো আমার কাজ, আপনি ভাববেন না। বলেছিলাম না মা তোমাকে শান্তিতে থাকতে দেবেন না? ছি, ও কথা বলো না। মা চিরদিনই মা। কিন্তু এই পোড়া দেশে শাশুড়ি চিরদিন শাশুড়িই থাকে, কোনোদিন মা হতে পারেন না। দেখো, তোমার এই ভুল আমি একদিন ভাঙিয়ে দেব। পারবে না রানী, শুধু নিজে জ্বলে পড়ে মরবে। আমার একটাই দুঃখ যে তোমার উপর অত্যাচার হবে আর আমাকে নীরবে সব মুখ বুঝে সইতে হবে। কারণ আমি কিছু বলতে গেলে লোকে বলবে বউ খারাপ, ছেলেকে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে। মায়ের দোষটা কেউ দেখবে না। সাহেবের দেখছি এক রাতেই সহ্যের সীমা পার। কেমন জব্দ! সারা রাত একা একা মশা মারা কি সহ্য হয়? মায়ের সঙ্গে মজার মজার গল্প করতে করতে বেচারার করুণ মুখটা মনে পড়ে আমার যে কি হাসি পাচ্ছিল। হাসি পাচ্ছিল? হাসি পাচ্ছিল তোমার? পাচ্ছিলই তো। ও, আমার কাছে না থাকতে হলে তোমার হাসি পায়, আর আমার কাছে এলেই বুঝি তোমার কান্না আসে? হ্যাঁ, আসেই তো। ঠিক আছে, কান্না কত প্রকার আজ তা তোমাকে বুঝিয়ে ছাড়বো। সকাল হয়ে গেছে তো। চোখ বন্ধ করলে অন্ধকার, আর অন্ধকার মানেই রাত। হ্যাঁ, একলা তো ঘুম আসে না, দোগলা ঘুমাবো। আল্লাহ আল্লাহ রে, আমি এখানে এলাম কেমনে? আমার জায়গায় আমি যাই। বড় বউ, ছোট বউ, আরে কোথায় মরেছে সব? কোথায় ফকিরের বাচ্চারা? সকালবেলা চিল্লাচিল্লি করে, হ্যাঁ? ডিস্টার্ব করতে কোন শালা রে? আরে সূর্য উঠে গেলে আমার পেট জ্বলে, বুক জ্বলে, মাথা ঘোরে। আমার নাস্তা কোথায়? খুনির বাচ্চা খুনিরা আমাকে খুন করতে চায়। খাও তো, সকালবেলা নামাজ কালামটা একটু শান্তিতে পড়তে দাও। শান্তি? এবারে শান্তি থাকবে তো? কেন আমাকে ঘুম থেকে উঠে চেঁচামেচি করতে হয়? সকালের নাস্তাটা কেন আমার থাকে না? আহা, বড় বউ বেচারি একা একা এতগুলো মানুষের নাস্তা। কেন একা কেন? বউ তো আরো একটা এসেছে এই বাড়িতে, তিনি কোথায়? ঘুমাচ্ছে মা। কেন? কোন নবম জাতি তিনি যে বেলা দুপুর পর্যন্ত ঘুম ভাঙে না? শোনো মা, আমি ওকে বললাম মা তোমাকে বিনা কারণে সারা রাত জাগিয়ে রেখেছে, এবার আমি হুকুম দিচ্ছি তুমি ঘুমাও। না ঘুমিয়ে আর উপায় কি বলো? স্বামীর আদেশ তো আর অমান্য করতে পারে না, বুঝলে মা? আমি তো আর বউয়ের আঁচল ধরা স্বামী নই। মা, আমি যা হুকুম দেব বউকে তাই করতে হবে। তাই বলে বউয়ের ঘুমটাই তোর কাছে বড় হয়ে গেল? আমার খিদাটা কিছু না? হবে হবে, খিদের ব্যবস্থা হবে, একটু 1-8 ঘন্টার এদিক সেদিকের ব্যাপার। মা, অভ্যাস করে নিলেই সব ঠিক হয়ে যাবে। দেখো মা, দেখো, এক রাতেই ভাইয়া কেমন বদলে গেছে। আবার বলে বউয়ের আঁচল ধরা স্বামী না। এরপর দেখো ওই বউয়ের কথায় তোমার চুল ধরে উঠাবে আর বসাবে। এদিকে আয়, এদিকে আয়, আয় আয় আয়। বুধের ব্যথা পায় না, আমি পাইছি। কি? আমার মেয়ের গায়ে হাত তুললি তুই? আমার মেয়ের গায়ে? তোমার মেয়েকে তুমি যত খুশি মাথায় তোলো মা, কিন্তু ভাই হয়ে বোনকে তো আর বেয়াদব হতে দিতে পারি না। এই যে মিয়া ভগ্নিপতি, যে ভাইজান, যে ভাইজান, বউকে কন্ট্রোল করতে শিখো, না হয় ভাইয়ের হাতে মার খেয়ে খেয়ে তোমার বউয়ের এবং তোমার আক্কেল দাঁত উঠে যাবে।
ঠিক আছে ভাইজান। চুপ! ভাগো। চলে আয় ঝুলু। শোনো মা, রানীর গহনাগুলো রানীকে দিয়ে দাও। না না, রানী আমাকে কিছু বলেনি, কিন্তু আমার তো চোখ আছে। গহনাগুলো দিয়ে দাও। না না, গয়না তো আমি আম্মাকে তুলে রাখতে দিয়েছি। আমার কাছে থাকলে যদি হারিয়ে যায় তাই। থাক, গোড়া কেটে তোমাকে আর আগায় পানি ঢালতে হবে না। হুঁ, চল। তুমি গয়না নিয়ে কথা বলতে গেলে কেন? ভালো করেছি, প্রথম রাত্রে বিড়াল মারতে ভুলে গেছিলাম বলেই তো আজ এত ঝামেলা। ও, আমিও তো পারি নাই। খবরদার, খবরদার সেনানি, এক করে ধানের মধ্যে কাশি লাগাইবে না কইলাম। কেন আমার জমির ধান আমি কাটবো, তাতে বাধা কিসের? এ ডুবে গেছি। একই তোর এদেই সাফার করে কথা কয়। ও পুলিশ ভাই, ও উকিল সাহেব, বোঝান। হ্যাঁ বোঝান, শুনুন, ভালো করে বোঝান। আপনার নামে উনি পাওনাদার মামলা করেছেন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির উপর ইনজাংশন জারি করা হয়েছে। সবকিছু যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় থাকবে। কিন্তু পাকা ধান না কাটলে তো ধইরা যাইব, কিছুই করার নেই। আদালতের হুকুম। বুঝছো, বুঝছো এবার? এই চল। বুঝেছি। অহন আমি কি করুম বাবা, ফসল তো গেলই। মহাজনের ওই নকল দলিলের জোরে ও যদি মামলা জিতে যায়, তাহলে তো ওই ভিটা মাটি সব হারামু। অত অস্থির হবেন না, দেশে আইন কানুন আছে, টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। আমি আজই শহরে যাব, অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। বৌমা, সালাম আলাইকুম বেআই সাহেব। ওয়ালাইকুম হ্যাঁ, বসেন বসেন। 4 মাস পর মেয়েকে দেখতে এলেন, ভাবলাম কি না কি নিয়ে এসেছেন। জি, আমি হঠাৎ একটু বিপদে পড়ে যাই। বিপদ? বিপদের কি আছে? মানুষের টাকা মেরে খেলে মানুষ তো মামলা মোকদ্দমা করবেই। চুপ করো মা, মানুষের বিপদ নিয়ে যারা পরিহাস করে তারা। চলুন আপনি। রানী, আমি শহরে যাচ্ছি। কিন্তু না খেয়ে খেয়ে নেবো, তুমি চিন্তা করো না। আসুন। যাই মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কোথায় যাচ্ছে? কলপারে কাপড়গুলো পরে রয়েছে, কেচে দিতে সোনার অঙ্গ আবার ক্ষয় হয়ে যাবে না তো? 4টি মাস তো খাট পালঙ্কে গড়িয়ে গড়িয়ে কাটালে। এতদিনে সুযোগ পেয়েছি, খাটিয়ে খাটিয়ে হাড় মাংস আলাদা করে ফেলবো। আরে এই কি করছো ছোট বউ? রেখে দাও, আমি কেচে ফেলবো। কিচ্ছু হবে না আপা, গরিব ঘরের মেয়ে, অভ্যেস আছে। তুমি রান্নাঘরের ভাতটা নিয়েছো, এতেই আমার অনেক সাহায্য হয়েছে। আর কিছু তোমাকে করতে হবে না আপা। সংসারে কাজ দুজনে মিলেমিশে করলেই দেখবেন সহজ হয়ে যাবে। মা, ও মা, মা, দেখে যাও, তোমার 2 সোহাগের বউ কাজ ফেলে খোশ গল্প শুরু করেছে। ও মা, কি হয়েছে? ওই দেখো। তাই তো বলি, কাপড় কাচার শব্দ নেই কেন? কামচোরের দল। আম্মা, সংসারে কাজ যা আছে আমরা সব হাতে হাতে করে ফেলবো। আপনি শুধু শুধু এসব নিয়ে ভাবনা চিন্তা না করে বিশ্রাম নিন গিয়ে। মানে বুঝলে না, সংসারের ভার ওরা নিয়ে নিয়েছে, তোমাকে ছুটি দিয়েছে। এখন শুধু তোমার কাছ থেকে চাবিটা কেড়ে নিতে বাকি। কি? দুজনে মিলে এই পরামর্শ হচ্ছিল। কেন মিথ্যে কথা বলছো ঝুনু? শুনলে মা, তোমার সামনে আমাকে মিথ্যেবাদী বললো। এত বড় কথা? ফকিরের মেয়ে, টাকার বাচ্চা, তোর মুখ আমি ভেঙেই ফেলবো। তোর মুখে বলবো না, আমার মেয়ে এত বড়, মেরেই ফেলবো। চলে এসো।
বেকারের কথা লাঠি নেই তো? যদি মরে টরে যায়? ঠিক আছে, আমি দেখছি। যা যা। ছোট বউ, কি হয়েছে ছোট বউ? ছোট বউ, কোথায় লেগেছে? লাগেনি, এমনিতেই মাঝে মধ্যে আমার মাথাটা ঘুরে ওঠে। কবে থেকে? 8-10 দিন হলো। আর আর কি হয়? কেমন যেন গুলিয়ে বমি বমি লাগে। হ্যাঁ, বলো কি? ছোট ভাই জানে না? ভেবেছিলাম দুদিনেই সেরে যাবে। সারবে, তবে দুদিনে নয়, 10 মাস 10 দিনে। মানে? আরে পাগলি, এত বড় হয়েছো এও জানো না? তুমি মা হতে যাচ্ছ। মা! কি? মা হবে? খুশির খবর, তা আপনার জন্য না, ওই ফকিরের মাইয়ার জন্য। কেন? ডুবে গেছি। বেগম সাহেবা, পোলা মাইয়া একটা কিছু হয়ে গেলে মাইয়া তো পাকাপাকি ভাবে থেকে যাইব। আপনার ওই বউরে আর তাড়াইতে পারবেন না। গিয়াসুদ্দিন আরোদ্দার এখনো মাইয়া দিতে রাজি। 5 লাখ নগদ দিয়ে। সত্যি? যদি হোসেন আলীর মাইয়াকে খেতায় দিতে পারেন। আপনি তাহলে কি করতে বলেন? ডুবে গেছে। আমি কি করবো? বাচ্চাটাকে নষ্ট করলেও ব্যবস্থা করেন। নষ্ট করব? কিভাবে? ডুবে গেছে। কইতে আমি ওষুধ এনে দিতে পারি, খাওয়ানোর দায়িত্ব আপনার। রসগোল্লার মধ্যে ভরে দেব। রসগোল্লা? আসি। মিষ্টি বড় বড় রসগোল্লা তুমি না খেলে আমার নাতি নাতনির স্বাস্থ্য ভালো হবে কি করে? হ্যাঁ, তুমি বসো, আমি তোমার জন্য নিয়ে আসছি। কেমন? আমি মরে যাবো। কি হলো? এটা তো ওষুধ। তুই কেন খেয়েছিস? তুই কেন খেয়েছিস রে? ওষুধ না ওষুধ না মা, ওষুধ না। আমি রসগোল্লা খেয়েছি। রসগোল্লা আমি মরে যাচ্ছি মা। ফকিরের বাড়িতে এনেছিলাম আমার ভালো করার জন্য। তুই কেন খেয়েছিস? কি করলি মা? কি করলি? হায় রে, আরে আল্লাহ রে। আজ থেকে তুমি তাই খাবে যা আমি তোমাকে হাতে করে দেব। কিন্তু কতদিন? অন্তত আমাদের সন্তান জন্ম নেওয়া পর্যন্ত। ওই দেখো বাচ্চাটা কেমন সুন্দর আজ করে কাঁদাচ্ছে। রে ও ভাইজান, কি খুশি খুশি না? কি ব্যাপার? খবর আছে। আর রাখ তোর খবর। মামলা আমরা জিতে গেছি, মহাজন জোয়ান আলী হেরে গেছে। আরে এই খবর আগে পাইছি। হ্যাঁ, আগেই খবর পেয়েছিস? মহাজন সাহেব তোমার আগে ফিরে আইছে, আর তোমার শ্বশুরে লয়া ওই পোড়া বাড়ির দিকে গেছে। পোড়া বাড়ি কেন? এইটা তো কইতে পারুম না, তাই একটা গড়বড় বলে মনে হইতাছে। থামো 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 থামো।
চাচা, ভুরি চাচা, তোমার এই অবস্থা কে করলো? মহাজন। মহাজন? তুমি তো মহাজনের লোক, আজর তুমি মহাজনের পক্ষে সাক্ষী দিয়ে এলে। ভুরি চাচা? হ্যাঁ, মহাজন আসেন, 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 তা জলদি আসেন। ওই দেখেন, আসেন। বেগম সাহেবা, বেগম সাহেবা, চাচা, সর্বনাশ হয়ে গেছে। আসাদ ভাইজানের হাতে মানুষ খুলাইছে। কি হয়েছে? আরে পুলিশ ধইলা নিয়ে যাইতেছে। তোমার আবার কি হলো? চলো ঘরে চলো। বাবা, বাবা, না না, তুমি খুন করনি, তুমি খুন করতে পারো না, তুমি খুন করনি। শান্ত, শান্ত হও রানী। আদালত সাক্ষী প্রমাণের বাইরে কিছুই দেখতে পায় না, আর মিথ্যে সাক্ষী প্রমাণে আমি খুনি হয়ে গেছি। আমার জন্য এসব হয়ে গেল, আমি এর জন্য দায়ী। না না বাবা, আপনি এমন করলে রানীকে সামলাতে। একটু দাঁড়ান পুলিশ ভাই। রানী, ধৈর্য ধরো, তোমার সামনে অনেক বড় দায়িত্ব। আমাদের সোনামণি সুমনকে বড় করতে হবে, লেখাপড়া শেখাতে হবে, সব দিক থেকে ওকে বাঁচিয়ে রাখতে হবে। কি করে, কি করে আমি এত কিছু করব? তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? সুমনের মুখের দিকে চেয়ে তোমাকে বাঁচতে হবে। যত ঝড়ঝাপটাই আসুক, তোমাকে শক্ত হতে হবে। আর একটা কথা মনে রাখবে, কোনোদিন জেলখানায় আমার সাথে দেখা করতে আসবে না। আর সুমন যেন কোনোদিন জানতে না পারে তার বাবা খুনি আসামি জেলে আছে, সেই আমার কসম রইল। ওগো, আমি কি করে থাকবো? বাবা, ওকে নিয়ে যান। চলো। এই দাঁড়া! ডাইনি, রাক্ষসী, অপয়া, সর্বনাশী, কোন সাহসে আমার এ বাড়িতে পা দিয়েছিস? আম্মা, বেরিয়ে যা, বেরিয়ে যা এ বাড়ি থেকে। এ কথা বলবেন না আম্মা, এটা আমার স্বামীর ভিটা। ওরে আমার স্বামী সোহাগী রে, স্বামীকে জেলে পাঠিয়ে স্বামীর ভিটে দখল করতে এসেছিস? ও এ বাড়িতে পা রাখার পর থেকে বাড়িতে শনি লেগেছে মা। একটার পর একটা বিপদ লেগেই আছে। ওকে বাড়ি থেকে বের করে দাও মা, বের করে দাও। ও কথা বলো না ঝুনু। কেন বলবো না? তোর জন্য, তোর বাপের জন্য আমার ভাই জেলে গেছে, আমার বাবা মরতে বসেছে। আব্বা, মা আর এক পাও আগে বাড়বি না। এখান থেকে সোজা বাইরের দরজা দিয়ে বেরিয়ে যা। আমাকে আমাকে একটু আব্বার কাছে যেতে দিন আম্মা। ওরে আমার আব্বার বাচ্চা, কে তোর আব্বা? হ্যাঁ, আসাদের বাবা তোর মুখ দেখতেও চায় না। তার ছেলেকে তুই জেলে পাঠিয়েছিস, তুই একটা কলসা, তোর নিঃশ্বাস ও বিষ আছে। বেরিয়ে যা। আম্মা, আব্বাজান ছোট বউকে ডাকছে। চুপ, ভালো মতো যাও। এখনো দাঁড়িয়ে আছিস? আমি যাব না। তুই যাবি না, তোর বাপ যাবে। আমার মুখের উপর বলে যাবি না? না, আমি যাব না। মারুন, যত খুশি আঘাত করুন, আমি এই বাড়ি ছেড়ে যাব না। এ আমার শ্বশুরের ভিটা, স্বামীর ভিটা, আমার সন্তানের বাড়ি। না, এ বাড়ি আমার, সবকিছু আমার। এ বাড়ি তোর কোনো জায়গা নেই, ফকিরের বাচ্চা। বেরিয়ে যা। সোজা কথায় কাজ হবে না মা, ওর চুল ধরে টেনে বের করতে হবে। শ্বশুরের দোহাই, স্বামীর দোহাই, সন্তানের দোহাই দিয়ে ভিটে মাটি দখল করতে চায়। ওকে মারো, আরো মারো। না না আব্বা, না। আপনি শুধু আমাকে দোয়া করবেন, আমি যেন আপনাদের এই বংশের প্রদীপকে বাঁচিয়ে রাখতে পারি, মানুষ করতে পারি। বাবা, কি হচ্ছে? আপনি অসুস্থ বাবা। বাবা, 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 পাগলামি করবেন না বাবা। বাবা, কে?
আরে তোর এই অবস্থা কেন মা? কি হয়েছে? কি হয়েছে? কথা কস না কেন? হ্যাঁ? তোরে কি ওরা তারাই দিছে? আমি ছাড়ুম না, আমি ওকে ছাড়ুম না। বাবা 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 আমি ওকে ছাড়ুম না। বাবা 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 এ তুমি কি করলে আল্লাহ? বাবা তোমার আশ্রয় এলাম, তুমিও আমাকে ছেড়ে চলে গেলে বাবা। এখন আমি কি করব বাবা? কার ভরসায় বাঁচবো বাবা? কার ভরসায় বাঁচবো? এইবার যাইব কই? কইতার হুজুর পাগলা পানি বল। বাচ্চার মায়া বড় মায়া, এইবার না করতে পারবো না। আপনার পরাণের রানী কে? একটু খুলে দেখোই না। আপনি? শুনলাম পোলার ওষুধের লাগে পয়সার জন্য বাড়ি বাড়ি ঘুরতেছ, তো একটু কষ্ট করে আমার কাছে গেলেই তো পারতা। দেখো পোলাপান বলে কথা, জ্বর জারি হইলে ওষুধ পানি না দিলে বাঁচবো কতক্ষণ? আমি মানুষটা খারাপ হলো, মনটা অতি নরম, তাই ভাবলাম তোমার যদি কোনো আপত্তি না থাকে। আরে কচি বাচ্চা, টাকা দেবেন আপনি? ডুবে গেছি। দিমু মানে নাও নাও না, কত নেবা? নাও নাও নাও, ওষুধ কিনো, পত্য কিনো, ফল কিনো, দরকার হইলে শহরে গিয়া বড় ডাক্তার দেখাও। আপনি আমার অনেক ক্ষতি করেছেন, তবু এই দুঃসময় আমি আপনার সাহায্য নেব। আরে সুসময় অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। আমি হইলাম গিয়ে অসময়ের বন্ধু। আপনার খাতা এনেছেন? খাতা ডুবে গেছি রে। আরে খাতা হইলো তুমি, খাতা বলো দলিল বলো, তোমার চাইতে বড় কেউ নাই। নাও, যত ইচ্ছা নাও। আরে এই হলো বাংলার মা, সন্তানের জন্য পারে না
এমন কোনো কাম নাই। এ দেশের মাগো মুন্ডাই এরকম। এমনকি একটা বেশ্যাও তার বাচ্চারে ফেলাই দেয় না। জন্মের ঠিক নাই, বাপের ঠিক নাই, তবু বুকে জড়ায় ধরে রাখে, কত আদর করে। হাত ছাড়ুন মহাজন দাতা, হাত ছাড় কুত্তার বাচ্চা। তেজ, বড় তেজ তোর। তোর জন্য আমার স্বামী আর জেলে, দেহ মাটি করে কত কষ্ট করে ফসল ফলিয়েছিলাম, সেই ধান তুই কেটে নিয়েছিস। তোর জন্য আমার বাবা মারা গেছে। আজ আজ তোকে আমি শেষ করবো। আমি কি করলাম? হাত মুখ তো সব আল্লাহর হাতে। হ্যাঁ, আল্লাহর হাতে। শুধু একটা উসিলা লাগে। আজ তোর মৌতের উসিলা আমি। পালাচ্ছিস কেন কুত্তার বাচ্চা? এই হুজুর হুজুর খান, হুজুর খান। কি হুজুরের লুঙ্গি, হুজুর তো না। হায় হায় রে আমার কপাল রে। হুজুর এই ন্যায্য অবস্থায় গ্রামে গেলে থাকবো না। খারাপ হুজুর, হুজুর ন্যায্য অবস্থায় গ্রামে যায় না, মান সম্মান থাকবো না। হুজুর হুজুর খারাপ হুজুর, হুজুর পড়ে গেলে আসার খাইবেন হুজুর, খারাপ হুজুর। কই যাও বোন? বোন? এই গ্রামে আমাকে বোন বলে ডাকবার কেউ আছে নাকি? কেন থাকবো না, আমি তো আছি। তুমি? তুমিও তো মহাজনের লোক। না বোন, ওই মহাজন বেঈমান শয়তান, আমি আর তার লগে নাই। এখন থেকে আমি তোমার ভাই, দেখি তোমার ক্ষতি কে করে। ইস রে, জ্বরে গা পুইরা যাইতাছে। দেখি ডাক্তারের কাগজটা দেখি। আমি ওষুধ নিয়ে আসতেছি, তুমি বাড়ি যাও। ওষুধ এনেছো কামাল ভাই? ওষুধপত্র সব আনছি, তুমি কোনো চিন্তা করো না। আমি কোনটা কেমনে খাওয়াইতে হইব সব ঠিক করে দিতেছি। আহা, বাইরের বাতাস ঝুঁকতেছে, পোলাটাকে মেরে ফেলাবে নাকি? ছুটতে ছুটতে আইছি তো, তাই গরম লাগে গেছে। খুলে দেখেন, মিলে খেলা দেখেন। আমি না জেনে শুনে কোনো কথা কই না, খুলে দেখেন। শুরু করেছেন আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতেছ না? ঘরের লোক নিয়ে ফুর্তি করতেছ, আর তখন কিছুই বোঝো না। শোনেন আপনারা, নিজের চোখেই তো সব। কি দেখেছেন? বাজে কথা রাখুন, আমি সব বুঝতে পেরেছি। শুনুন আপনারা, এই সব কিছুই শয়তান মহাজনের ষড়যন্ত্র। ষড়যন্ত্র না? শুনলেন? শুনলেন আপনারা? চুরি চুরি আবার সিন্ডা চুরি। আপনারা জিজ্ঞান, এই বদমাইশটারে জিজ্ঞান, এত রাইতে একলা মাইয়া মানুষের ঘরে ও কি করতেছে? কইতাছি
আমারে আর মাইরেন না, আমার কি দোষ? কত মানুষই তো আসে, আমিও আইছি, রেট মতো টাকাও দিছি, রাত চুক্তি 100 টাকা। মাতবর সাহেব, সর্বেসন, এদিকে আসেন, বলেন অহন কি হইব? বিচার হইব, শরীয়ত মোতাবেক বিচার হইব। হঠাৎ মহাজন ষড়যন্ত্র করে রানী ভাবিরে মাইরে ফেলানোর ব্যবস্থা, আইসি বিচার হইব। দেখেন গ্রামের মুরব্বীরা, দেখেন গ্রামের লোক পর্যন্ত লজ্জা পাইয়ে গেছে, কিন্তু হ্যাঁ মাতারির কোনো লজ্জা নাই, মাথা উঁচা করে খাড়া রইছে। কেন কথা কন না কেন? হ্যাঁ, এ মাথা নিচু হবে না। অন্যায়ের কাছে কোনোদিন আমি মাথা নিচু করব না, তাতে যে শাস্তি হয় হোক। ঋণাকরণের বিচার করতে আইসা আপনারা নাকি অন্যায় করতেছেন, আমি আর কি কম? আপনারাই কোন এইবার? তোমার যা জিজ্ঞাসা করা হইতেছে তার জবাব দাও। কার কাছে জবাব দেব? মানুষ আছে এখানে? আপনারা আপনারা কে না জানতেন ওই মহাজন জাল দলিল করে আমার বাবার সম্পত্তি কেড়ে নিতে চেয়েছিল? ওই মহাজন মিথ্যে খুনের মামলায় আমার স্বামীকে জেলে পাঠিয়েছে। কেউ একটা কথা বলেছেন তখন? কিসের বিচার করতে এসেছেন আপনারা? আমাকে হাতের মুঠোয় আনতে না পেরে ওই ওই বদমাসটা যে চক্রান্ত করেছে তাকে আপনারা বুঝতে পারেন না? ওর জামা খুলে দেখুন, ওই শয়তানটার জামা খুলে দেখুন, ওর পিঠে এখন আমার দায়ের কোপ দগদগ করছে। ডুবে গেছে। আমাল্যা তো সব শিকারই করছে, তাছাড়া আপনারা নিজের চোখেই দেখছেন। এত কথার কাম কি? এখন বিচার করেন, বিচার করেন আপনারা। কোন মোল্লা সাহেব, জিনের কি শাস্তি? শরীয়ত মতে যে শাস্তি হয় তাই দিবেন। জিনার শাস্তি খুব কঠিন শাস্তি, খুব কঠিন, খুব। আহা, খুব কঠিন শাস্তি দেবেন। এখনো সময় আছে। হোসেন আলী বেটি যদি মাপ চায়, তওবা করে। কিসের মাফ, কিসের তওবা? মাফ চাইতে হলে আল্লাহর কাছে চাইবো, তওবা করতে হলে আল্লাহর কাছে করব। কিন্তু যে অপরাধ আমি করিনি তার জন্য কতগুলো শয়তানের কাছে মাফ চাইবো কেন? শুনছেন আপনারা? এ তুফানি মৌলবী, আপনারা সবাই নাকি শয়তান। হ্যাঁ, বিচার করেন, করেন বিচার। মাদ্রাস সাহেব কি কন? মহাজন যখন কইতেছে, তাছাড়া বিচার সালিসি যে মানতেই যায় না, মুরব্বীদের অপমান করে, তার থেকে কথা আর কি? শোনেন আপনারা, এই জিনা কাহিনী মায়া মানুষটারে কোমর পর্যন্ত মাটিতে পুইতা আপনাকে সবার সামনে ইট পাথর ছুঁইলে মাইরে ফেলালে হুকুম দেওয়া হইল, যাতে আর কোনদিন এই গ্রামের কোন মায়া মানুষ কোনদিন জিনাকরণের কথা স্বপ্নেও ভাবতে না পারে। এই তার মাথায় রে, তার এই খারা ওই দেখ, চল। বাহ, তাজা মাল দেখিয়া। দুষ্টের হাত থেকে আমাকে বাঁচান আপনারা। তোমার ভাগ্যই তোমাকে এখানে টেনে এনেছে। আমিও একদিন তোমার মতো অসহায় ছিলাম,
নিজের পরিশ্রম আর চেষ্টায় এই সেবা সংঘ গড়ে তুলেছি। আমি চাই এখানে যারা কাজ করছে তারাও একদিন এমন ছোটখাটো ফ্যাক্টরির মালিক হবে, আরো অনেক দুঃখী মহিলা তাদের কাছে কাজ পাবে। তুমি যদি মন দিয়ে কাজ করো, পরিশ্রমী হও, তাহলে তুমি যা কমিশন পাবে তা দিয়ে তুমিও একদিন এমন প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে। শোনো, আমি সুমনকে স্কুলে দিয়ে আসছি। আজকের মধ্যে কাজগুলো শেষ করতে হবে। বিকেলে পার্টি আসবে ডেলিভারি নেওয়ার জন্য। জি আপা, তাড়াতাড়ি করো। মা, 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 কি রে সুমন? মা গো, মা, তোমার দ্বারা আমি সফল হয়েছি। আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি। এই দেখো। এই কি মা, আমার এত বড় খুশি খবর পেয়ে তুমি কাঁদছো? হ্যাঁ রে, কাঁদছি। এতদিন যে কান্না বুকের মধ্যে চেপে রেখেছিলাম, বুক ফেটে গেলেও যে কান্না আমি বের করতে পারিনি, আজ খুশিতে সে কান্না বেরিয়ে আসছে। মন খুলে কেঁদে সব কথা বলে আজ অনেকটা হালকা হবার দিন এসেছে আমার। আয়। দাঁড়াও মা, আগে তোমাকে সালাম করে নিই। না রে, তোর সালাম সবচেয়ে আগে যার পাওনা, তোর এই খুশির সবচেয়ে বড় অংশীদার যে, তাকে আগে জানাবি না। আয়, কার কথা বলছো মা? আয় না। কে মা? এই কার ছবি? যার কথা এতদিন এই বুকে লালন করে তোকে বড় করেছি, মানুষ করেছি, তার ছবি। তোর বাবা। বাবা? মা, এতদিন বন্ধুদের কাছে তাদের বাবার কথা শুনে শুনে আমাকে কোনোদিন কিছুই বলনি। আজ হঠাৎ একটা ছবি দেয়ালে টাঙিয়ে তার সামনে আমাকে দাঁড় করিয়ে বলছো এটা তোর বাবা। কেন মা? কারণ আজ বলবার সময় এসেছে। এতদিন তোকে বলিনি এই ভেবেছে, তুই যদি আঘাত পাস, মানসিক ভাবে যদি অস্থির হয়ে যাস, যদি তোর লেখাপড়া ক্ষতি হয়, তাই তো সব প্রশ্ন আমি এড়িয়ে গেছি। আজ তোর লেখাপড়া শেষ হয়েছে। এখন এখন যে কোন দিন তোর বাবা ফিরে এলে আমি অহংকার করে বলতে পারবো, দেখো তোমার ছেলেকে আমি নষ্ট হতে দেইনি। তুই তোর বাবার সামনে বুক ফুলিয়ে দাঁড়াতে পারবি। চাই না, চাই না আমি অমন বাবার সামনে দাঁড়াতে, যে বাবা এতগুলো বছরে কোনোদিন তার স্ত্রী সন্তানের খোঁজ নেয়নি। সুমন। হ্যাঁ মা, আমি তো দেখেছি দিনের পর দিন কি কষ্ট করে তুমি আমাকে বড় করেছো, এই সংসারটাকে দাঁড় করিয়েছো। তোমারই রক্ত পানি করা পরিশ্রমে তোমারই পরিচয় আমি বড় হয়েছি। আর কারো পরিচয় আমার দরকার নেই মা। না না সুমন, তুই তো কিছুই জানিস না। তোর বাবার পরিচয়। কিসের পরিচয়? এতদিন যে পরিচয় না পেয়ে আমার কোনো ক্ষতি হয়নি, আর সে পরিচয় জানার কোনো প্রয়োজন নেই আমার। কি আর জানাবে তুমি? এমন এক আয়সী পুরুষের কথা, যে পুরুষ বিয়ে করে একটা সন্তানের জন্ম দিয়ে
দায়িত্ব পালনের ভয়ে পালিয়ে গেছে অমন একটা পুরুষের কথা। ইচ্ছা না হলে তোমার বাবার পরিচয় তুমি দিও না, মনে না চাইলে স্বীকার করো না, কিন্তু আমার স্বামীকে অপমান করার অধিকার তোমার নেই। একটা কথা স্পষ্ট শুনে রাখো, যে বুকে রক্ত পানি করে তোমাকে আমি মানুষ করেছি, সেই বুকে পাষাণ বেঁধে আমি তোমাকে বড় করে দিতে পারবো, কিন্তু আমার স্বামীকে নয়। মা, আরে বাবা যদি চোর গুন্ডা বদমাশ হয়, তবু সে বাবা জন্মদাতা, কিন্তু ভাগ্য দোষে আমি এমন ছেলের উপর ভরসা করেছিলাম, যে ছেলে কিছু না জেনে শুনে তার ফেরেশতার মতো বাবাকে কাপুরুষ বলে গালি দিতে পারে। ভেবেছিলাম আমি একা মেয়ে মানুষ, সংসারের চাপে যা পারিনি, আমার ছেলে বড় হয়ে তা করবে। তার নিরপরাধ বাবা এখন কোথায় আছে, কিভাবে আছে, ছেলে তা খুঁজে বের করবে। কিন্তু না, ভুল, সব ভুল। তোকে মানুষ করতে আমি পারিনি। স্কুল কলেজের অনেক বিদ্যা তুই শিখেছিস, কিন্তু সত্যিকারের শিক্ষা তোর হয়নি। কোনো দাম নেই তোর শিক্ষার। ছেড়ে গেল তোর সব সার্টিফিকেট। মা, মা, মা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আসাদ মিয়া, তোমার সাগরেদরা থাকতে তুমি নিজে ফুলের বোঝা টেনে আনছো? কি করব স্যার, একটা কিছু না করলে অলস হয়ে যাব। যে এই বয়সে জেল থেকে বের হওয়ার পর কোনো চাকরি তো পাবো না, তাছাড়া খুনি আসামিকে চাকরি দেবেই বাকি, পরিশ্রম করেই তো খেতে হবে। কেন, তোমার তো স্ত্রী আছে, সন্তান আছে, এতদিনে নিশ্চয়ই তোমার ছেলেও বড় হয়ে গেছে। হ্যাঁ স্যার, তা হয়েছে। ওদের খোঁজ খবর কিছু রাখো? না স্যার, কিভাবে রাখবো? আমি তো বন্দী অবস্থায় এক জেল থেকে আরেক জেলে ঘুরতে ঘুরতে এখানে এসেছি, আর আমার স্ত্রীকে জেলখানায় না আসার জন্য কসম দিয়ে এসেছিলাম। যাই স্যার, ফুলগুলো দিয়ে আসি। কি বলছিস? মারামারি করেছিস গুন্ডাদের সাথে? কোথাও লাগেনি তো বাবা? দেখি দেখি দেখি। না মা, তেমন লাগেনি। নিশ্চয়ই লেগেছে, গুন্ডা পান্নাদের সাথে মারামারি। দেখি জামাটা খোল। মা, তুমি কি মা? যে ছেলে তোমার সাথে এত বড় বেয়াদবি করে গেল, তার শরীরে একটু আঘাত লেগেছে কিনা তারই জন্য তুমি এত অস্ত্র হয়ে উঠেছ? সব ভুলে গেছো? তুই বুঝবি না রে সুমন, তুই বুঝবি না। সন্তানের এতটুকু অমঙ্গলের আশঙ্কায় মায়ের বুক যে কতখানি ভেঙে যায়, তা শুধু মাই জানে। তা মেয়েটিকে জানি না মা। সে কি এত কিছুর পরও পরিচয় হয়নি? না মা, মেয়েটিকে আমার ভালো লাগেনি। কেন? মেয়েটির পোশাক আশাক দেখে ওকে আমার খারাপ বলে মনে হয়েছে। ওইটুকু দেখি একজন মানুষের ভালো মন্দ বিচার করে ফেললি? স্বয়ং আল্লাহ বিচার করতে কিয়ামতের দিন পর্যন্ত অপেক্ষা করবেন, কিন্তু মানুষ বড় তাড়াতাড়ি বিচার করে ফেলে রে। ভালো করে কিছু না জেনে কাউকে অপরাধী ভেবে নেয়। কে জানে ঠিক মতো সবকিছু না জেনেই তুই ওকে অপমান করেছিস কিনা। আপনি আমার সম্মান বাঁচিয়েছেন, সেজন্য আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু আমার অসহায় অবস্থার সুযোগ নিয়ে আমাকে মিথ্যে কলঙ্ক দেবেন না। দাদু। কি গো বুবুমণি, তুমি এখনো তৈরি হওনি? আমি তো কখন থেকে রেডি হয়ে বসে আছি। তুমি ফুল নিয়ে এলে, মালা গেঁথে তোড়া বেঁধে গাড়ি সাজিয়ে দিতে যে অনেক দেরি হয়ে যাবে। এই নাও তোমার কালকের মজুরি। আহা, এই তো পরে দিলেও পারতে। যাও যাও, ফুল নিয়ে এসো যাও। না দাদু, ফুল বিক্রির কাজ আর করবো না। কেন রে বুবু? সারাদিন গাড়ি ঠেলে রাস্তা রাস্তায় ঘুরে ফুল বিক্রি হয় না দাদু।
একটু আসর জমিয়ে নাচ গান করি বলেই সব ফুল বিক্রি হয়ে যায়, তাই বাধ্য হয়ে নাচের পোশাক পরে নাচ গান করতে হয়। কিন্তু নাচের পোশাক পরলেই বদমাশ আর গুন্ডা পান্ডাদের কুনজরে পড়তে হয়, আর ভদ্রলোকেরা মনে করে আমি খারাপ খারাপ মেয়ে, যা তা বলে অপমান করে। ভদ্রলোক? কে সেই ভদ্রলোক? আমি না খেয়ে মরে যাব, কিন্তু চরিত্রের উপর কলঙ্ক সহ্য করতে পারবো না। শোন মা, আমাদের মতো গরিবদের রাগ অভিমান মানায় না। লোকে তো অনেক কথাই বলবে, কিন্তু তোর মা, তার চিকিৎসার কি হবে? এত বড় অসুখ, প্রতিদিনই তো অনেক টাকার ওষুধ লাগে। দাদু, আমার মতো গরিব মেয়ের মা বেঁচে থাকলেই বাকি, আর মরে গেলেই বাকি। মরে যাবে, মরে যাবে মা। মাথার উপর একটি মাত্র ছায়া আছে, মুছে যাবে, মুছে যাবে। চুমকি, চুমকি? তো চুমকি চমকি তুই একাই দেখবি, মাকে দেখাবি না? মা। চুমকিকে নিয়ে আয় একদিন। ছোট সাহেব, আপনার চিঠি। আমার চিঠি? কার চিঠি? দাঁড়া দেখছি। মা, মা, এই দেখো, আমার চাকরি হয়ে গেছে। সেই যে ইন্টারভিউ দিয়েছিলাম, তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। মা, আমার মনে হচ্ছে চুমকি মেয়েটা বড় ভাগ্যবতী রে, তোর জন্য সৌভাগ্য নিয়ে এসেছে। বাহ 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 বাহ, ইন্টারভিউ দিলাম আমি, এক গাদা প্রশ্নের জবাব দিলাম আমি, আর সৌভাগ্য নিয়ে এলো ওই মেয়েটা। কার ভাগ্যে কি হয় তা কি বলা যায় রে? যাক, একটা ভালো উপলক্ষ পাওয়া গেল। তোর চাকরি উপলক্ষে বাড়িতে একটা ঘরোয়া অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠানে তোর চুমকিকে দাওয়াত কর। মা। না ঠিক আছে, আমি নিজে গিয়েই দাওয়াত করে আসবো। মেয়েটি মায়ের সঙ্গে কথা বলা দরকার। মা, তুমি যাবে ওই বস্তিতে? বস্তি? আমি মানুষ দেখে মানুষ বিচার করি, তার অবস্থা দেখে নয়। জীবনে অনেক দুরবস্থা আমি পার করে এসেছি, আমি যাব। দাদু, ও দাদু, সুমনের মা এসেছে দাদু। আমি কি কথায় কি উত্তর দেব? মা অসুস্থ মানুষ, তুমি একটু চলো না। হ্যাঁ, যাবো যাবো, আমাকে তো যেতেই হবে। দরকার হলে বড় গলা করে বলবো, আমার ছেলেও গরিবের মেয়ে বিয়ে করেছিল, আমি তা খুশি মনে মেনে নিয়েছিলাম। খুশি তো হব আমি, আপনি তো আমার ছেলেকে দেখেছেন। এত বড় ভাগ্যের কথা তো আমি ভাবতেও সাহস পাই না। গরিব নিঃসম্বল বস্তির মানুষ আমরা। বস্তির মানুষ হয়েছে তো কি হয়েছে, বস্তিতে যারা থাকে তারাও তো মানুষ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে? না না, বাবা, বাবা আপনি? আমি না, আমি কেউ না, আমি কেউ না। আপনি এখানে এখানে কি করে এলেন? ফল, কর্মফল। তোমার মতো বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কর্মফল। কিন্তু বাবা, সেই পাপে বাড়ি ঘর সহায় সম্পত্তি সব হারিয়ে এই বস্তির অন্ধকারে মুখ লুকিয়েছি। মা কোথায়? প্যারালাইজড হয়ে গেছে, কোমর থেকে নিচের অংশ সম্পূর্ণ অবশ হয়ে গেছে। একজন পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে, আর আমি দিন মজুর হয়ে কোন রকমের জীবন কাটাচ্ছি। আমারই অপরাধ বাবা, আমারই অপরাধ। আমি এতদিন আপনাদের খোঁজ খবর না করে বড় অন্যায় করে ফেলেছি বাবা, বড় অন্যায় করে ফেলেছি। অন্যায় করেছো তুমি? না না বৌমা, অন্যায় তো আমরা করেছি তোমার সাথে। ওসব কথা বলবেন না বাবা, আপনাদের সেবা করাই তো আমার ধর্ম।
আমি আর এক মুহূর্ত আপনাদের এখানে থাকতে দেব না। চলুন। আজ ছেলের চাকরি পাওয়ায় বাড়িতে একটা আনন্দ উৎসব উপলক্ষে সুমনের হয়ে মা চুমকিকে দাওয়াত দিতে এসেছিলাম। এখন তো শুধু চাকরি পাওয়ার জন্য নয়, এক মহামিলনের উৎসব হবে আমার বাড়িতে, এক মহামিলনের উৎসব হবে। কিছু বুঝতে পারছি না বাবা, সারাটা রাত গেল, সকাল 10টা বেজে গেল, এখনো সুমন ফিরছে না কেন? নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। চুমকিকে পৌঁছে দিতে গিয়ে এত দেরি হওয়ার তো কথা না। আমি একটু যেয়ে দেখি বাবা। দাঁড়ো দাঁড়ো, আমিও তোমার সঙ্গে যাবো বৌমা। বস্তির সবাই আমার চেনা জানা। চল। কিরে, সারা রাত ফিরলি না যে, কি হয়েছে? অনেক কিছু হয়ে গেছে মা। গুন্ডার ওর মাকে খুন করে ঘর জ্বালিয়ে দিয়ে গেছে। বলিস কি? দাদু, বুবু, এসব কি করে হলো বুবু? সারা রাত থানা আর হাসপাতাল দৌড়াদৌড়ি করেছি। থানায় ডায়েরি করে হাসপাতাল থেকে লাশ নিয়ে কবর দিয়ে এই ফিরলাম। ওর তো আর কেউ নেই মা, তাই ওকে সাথে করে নিয়ে এলাম। তাই তো করবি, সাথে করে আনবি না তো কি ওকে একা ফেলে আসবি? এখন থেকে মা তুমি এখানেই থাকবে। বৌমা, সত্যি তোমার তুলনা নেই। সব হারিয়ে যেদিন ওই বস্তিতে গিয়ে উঠেছিলাম, সেদিন থেকেই তো চুমকি বাবুকে দেখে আসছি। বড় ভালো মেয়ে আমার এই চুমকি বাবু। হ্যাঁ বাবা, চুমকিকে আমার খুব পছন্দ। ব্যাস ব্যাস, তোমার পছন্দ, দাদু ভাইয়ের পছন্দ, তাহলে আর দেরি কেন? ওদের 2 হাত এক করে দাও। আপনি যখন বলছেন বাবা, তখন আমার আর বলার কি আছে? আপনি তো সব। আপনার দোয়া নিয়েই তো ওদের জীবন শুরু হবে। আলহামদুলিল্লাহ। এসো দাদু ভাই, আয় বাবু আয় আয়। চুমকি, তোমার আমার স্বপ্ন আজ সত্যি হলো। স্বপ্ন তো আমার, বস্তি থেকে এই প্রাসাদে তোমার কাছে আসতে পারা তো স্বপ্নের চেয়েও বড়। মনে হয় মা যেন তার মৃত্যু দিয়ে আমার জন্য সুখ কিনে রেখে গেল। চুমকি, আজ কোনো দুঃখের কথা নয়, শুধু একটা কথা মনে রেখো, আমরা সুখী হব। তোমার আমার উপর আমাদের মায়ের দোয়া আছে। ওগো, তোমার ছেলে লেখাপড়া শেষ করেছে, চাকরি পেয়েছে, আজ আজ বিয়েও দিয়ে দিলাম। এবার তোমার দায়িত্ব শেষ। তোমার কাছে প্রতিজ্ঞা করেছিলাম, তা সব আমি পালন করেছি। এখন তোমার খোঁজ করলে, তোমার সঙ্গে দেখা করলে নিশ্চয়ই আর তুমি রাগ করবে না। সুমনের জন্য দাদু আছে, দাদি আছে, বউ আছে। আমার কে আছে তুমি ছাড়া? মা, মা, বাবা কোথায়? থাক বাবা, ও কথা থাক। তোর বাবার কথা জানবার কোনো প্রয়োজন নেই। আমার জন্য তো আমি কিছুই রাখিনি। এই একটা দুঃখ, এই একটা সুখ শুধুমাত্র আমারই থাক। না মা না, বাবার দোয়া চাইতে আমি এসেছি। কি দরকার? বাবাকে ছাড়া, বাবার পরিচয় ছাড়া তোর তো কোনো ক্ষতি হয়নি। মাগো, না জেনে না বুঝে অভিমানে একদিন বাবার সম্পর্কে আমি যা বলেছিলাম, যে দুঃখ আমি তোমাকে দিয়েছিলাম, তার জন্য তোমার কাছে মাপ চাইবার সাহসও আমার হয়নি। পাগলের মতো অস্থির হয়ে ঘুরে বেরিয়েছি। তুমি তো মা, তুমি কি তোমার ছেলের মনের অবস্থা বুঝতে পারোনি? সুমন, বউ একা আছে, ও ঘরে যা। আমাকে একটু একা থাকতে দে। না মা,
বাবার কথা না শুনে আমি কিছুতে এখান থেকে নড়ব না। তুমি যদি না বলো তাহলে বুঝবো আমাকে তুমি ক্ষমা করতে পারোনি, বুঝবো আজকেও তুমি অন্তর থেকে আমাকে দোয়া করতে পারোনি মা। সুমন, মায়ের মনটা এমন যে সন্তানের কাছ থেকে যত দুঃখই পাক না কেন, মা তার সন্তানের জন্য নিঃশ্বাসে নিঃশ্বাসে দোয়া করে। মা, মা, আমি শুধু জানতে চাই আমার বাবা কোথায়। আমি তার কাছে ছুটে যেতে চাই, তাকে দু চোখ ভরে দেখতে চাই। দেখবে দেখবে বৌমা, বাবা, সুমনকে সব খুলে বলাই ভালো। দাদু ভাই, তোমার বাবা আসাদ জেলে আছে। জেলে? হ্যাঁ, জেলে। আমাদের গ্রামের ওই শয়তান মহাজন ষড়যন্ত্র করে মিথ্যে খুনের দায়ে অভিযুক্ত করে তোমার বাবাকে যাবজ্জীবন জেলের আসামি বানিয়ে দিয়েছে। কোথায়, কোন জেলে আছেন আমার বাবা? জানি না, তবে খোঁজ করলে নিশ্চয়ই জানা যাবে। মা, কালকে আমরা জেলখানায় যাব। কাল থেকে বাবাকে খুঁজে বের করে হবে আমাদের প্রথম কাজ। হ্যাঁ বাবা, তাই কর। তোর বাবাকে খুঁজে নিয়ে আয়। গেটটা খুলুন। এসো মা। ইস, আর একটু আগে এলেই তো বাবাকে পেয়ে যেত। আচ্ছা মা, বাবা এখন কোথায় যেতে পারে? নিশ্চয়ই আমাদের খোঁজে তোর বাবা গ্রামের বাড়িতে যাবে। আরে কেডা কেডা আপনি বাড়ির মধ্যে ঢুকে পড়তেছেন? হ্যাঁ, আমার বাড়িতে আমি ঢুকছি, তুমি কে? আপনার বাড়ি? হ্যাঁ। কই কি? ও আসাদ মিয়া না? চিনতে পেরেছো তাহলে? সরো। আরে খারান খারান, এইটা এখন আপনাকে বাড়ি নাই, এইটা এখন এই কামাল্লার বাড়ি। মানে? আমি জোয়ালি মহাজনের কাছ থেকে কিনা নিছি। মহাজনের কাছ থেকে? ও দেনার দায়ে আপনার বাবার কাছ থেকে এই বাড়ির দখল নিয়ে নিছিল মহাজন। মহাজন? ওই হারামজাদা এখনো শয়তানি করেই চলছে। ওকে আমি... এই যে, কই যান? মহাজন তো এখন আর এই গ্রামে থাকে না, শহরে চইলা গেছে। কোটি কোটি টাকার কারবার তার ওই শহরে। আমার আমার বাবা মা, আমার বাবা মা কোথায়? কই গেছে কেউ কইতে পারে না। আমার আমার স্ত্রী রানী? সে তো অনেক আগেই চলে গেছে। তোমার জেল হওয়ার পর সে তো আর এই বাড়িতে আসে নাই, বাপের বাড়িতে থাকতো। সেখানে নানান আকাম কুকাম করতো, যাইতে মানুষজন যাওয়া আসা করতো। কামাইলা, তোকে আমি খুন করে ফেলবো। যে মুখ দিয়ে তুই আমার রানীর নামে নোংরা কথা বলেছিস, সে মুখ আমি থেতলে দেবো হারামজাদা। আমারে মারতেছেন কেন? এইখানে তো আরো মানুষ আছে, তাকে জিগায় দেখেন। আসাদ মিয়া, কামাইলা ঠিকই কইতাছে। আমি মোল্লা সাহেব, মহাজন সাহেব, গ্রামের মানুষজন মিল্লা তোমার বউরে খোঁজদের সহ হাতে নাতে দৌড়ছিলাম। বিচারে পাথর ছুঁইরা মাইরা ফালানোর হুকুম হইছিল। তোমার বাবা ভালো মানুষ,
কাইন্দা কাইটা হাত পায়ে ধইরা মাপ চাইতেই তোমার বউরে মাইরা না ফালাইয়া গ্যারাম থেকে বাইর করে দিছিল। কে চাও তোমরা? তোর প্রাণটা নিতে এসেছি রে। কুত্তা তো বড় জোর ঠেকে কামড় দিতে পারে, প্রাণ তো অনেক উপরে থাকে। চল এখান থেকে। হ্যাঁ বেবি, আপনি জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচালেন। আপনি কে? এ কি, আপনার হাত দিয়ে রক্ত ঝরছে? রক্ত তো একই। এই যে তুমি আমার হাত ধরেছো, তোমার রক্তের সাথে আমার রক্ত মিশে গেছে, মনে হচ্ছে একই রক্ত। অদ্ভুত কথা বললেন আপনি। আপনার মতো মানুষ আমি কখনোই দেখিনি। চেনা নেই, জানা নেই, এই যুগে এতটা ঝুঁকি কেউ নেয় না। কে আপনি? ভাগ্যের সুতোয় টান পড়া এক পুতুল। এর চেয়ে বেশি পরিচয় আমার এখন আর নেই। আপনি আমার সঙ্গে যাবেন? কোথায়? আমাদের বাড়িতে। কেন? আপনি আমার মাকে দেখলে স্নেহ, মমতা আর বিশ্বাসের প্রকৃত রূপ দেখতে পাবেন। না বাবা, আমি যা দেখেছি তারপর আর দেখার কিছু নেই। এখন শুধু কিছু হিসেব মিলাতে বাকি। আমার সমস্ত বিশ্বাস কেড়ে নেওয়া এক কলঙ্কিনীর হিসাব। মা, এখন কি পায়ে একটু শক্তি পান? না, ডাক্তার বলেছে ধীরে ধীরে আপনার পায়ের শক্তি ফিরে আসবে, আপনি আবার হাঁটতে চলতে পারবেন। কি জানি। বৌমা, বৌমা। জি আম্মা। তুমি একটু তোমার দাদিমার সাথে গল্প করো, আমি ওনার নাস্তাটা বানিয়ে আনি। জি আচ্ছা। আচ্ছা দাদিমা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। তোমাদের ছেলের বউ, তোমাদের নাতি এখানে থাকতে তোমরা বস্তিতে ছিলে কেন? ওসব কথা থাক। যদি সত্যি কথা বলি তো, এ বাড়ির ভাত আমার কপাল থেকে উঠে যাবে। যদিও এখানের অন্ন মুখে দিতে আমার ঘেন্না করে। কোথাও ঝিগিরি করে খেতাম, সেও ভালো ছিল। এসব কথা কেন বলছো দাদি? তোমার শাশুড়ির চরিত্র ভালো ছিল না। তোমার শ্বশুরের জন্য নষ্টামি করতে পারতো না বলেই ষড়যন্ত্র করে তাকে খুনের আসামি বানিয়ে জেলে পাঠিয়ে দেয়। তারপর গ্রামের জোয়ান জোয়ান ছেলেদের নিয়ে। দাদি, কিন্তু তোমার শাশুড়ি এক কাপড়ে শহরে এসে এরকম বাড়ি, ফ্যাক্টরি, নিজের অবস্থা ফিরিয়ে ফেললো কি করে? হ্যাঁ, তুমি কচি খুকি নাও নিশ্চয়ই, বুঝতে পারছো?
হয়েছে মা? জানি না, আমি কিছু জানি না বৌমা। কোত্থেকে কি শুনে এসেছি আমাকে জিজ্ঞেস করছে, আমি কি করে বলবো? ঠিক আছে, আমি দেখছি। নিয়ে যান সব। সুমনের রোজগারের টাকায় যেদিন এই সংসারে সবকিছু কিনে আমি রান্না করতে পারবো, সেদিনই কিছু মুখে দেব। বৌমা, এসব কি বলছো তুমি? হঠাৎ এই কথা কেন? ঠিক আছে, তুমি নিজের হাতে রান্না করতে চাও তো ভালো কথা, তার জন্য সুমনের রোজগারের কি দরকার? তুমি আজই সব বুঝে নাও, নিজের হাতে রান্না করো। আপনার টাকার জিনিস দিয়ে নয়। আমার আর সুমনের টাকা কি আলাদা? আমার যা তার সবই তো সুমনের। সেটাই তো সুমনের দুর্ভাগ্য, কিন্তু সেই দুর্ভাগ্যের শিকার আমি হব কেন? তোমার কথা আমি বুঝতে পারছি না বৌমা। বুঝতে না পারার অভিনয় যত নিখুঁত ভাবে করুন না কেন, যত সুন্দর করে নিজের আসল রূপটাকে ঢেকে রাখুন না কেন, বাইরের কেউ না বুঝলেও আপনি নিজে তার সবই জানেন। নিজের মনের আয়নায় তাকিয়ে সেই নোংরা চেহারাটাকে দেখুন, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বৌমা, কি হয়েছে তোমার? কেন তুমি এসব বলছো আমাকে? কেউ কি তোমাকে কিছু বলেছে? স্বীকার করছেন তাহলে যে বলার মতো কিছু আছে? কে কি বলেছে তা আপনাকে বলবো না, শুধু মনে রাখবেন, পাপ চিরদিন ঢেকে রাখা যায় না। পাপ চিরদিন ঢেকে রাখা যায় না, পাপ চিরদিন ঢেকে রাখা যায় না, পাপ চিরদিন ঢেকে রাখা যায় না। আমার পাপ। চিঠি পেয়ে হয়তো তুমি খুব অবাক হবে, মনে হবে নাম নেই, পরিচয় দেয়া নেই, কে লিখলো এই চিঠি। আমাকে তুমি না চিনলেও তোমাকে আমি চিনি। তোমার মতো চরিত্রবতী মেয়ে কি করে একটা বেশ্যার ছেলেকে বিয়ে করলো তা ভেবে পাই না। তোমার শাশুড়ি গ্রামে থাকতে গ্রামের যুবকদের সঙ্গে নষ্টামি করে রোজগার করত। গ্রামের মুরব্বীরা তাকে শাস্তি দিয়ে মেরে ধরে গ্রাম থেকে বের করে দেয়। তোমার যদি বিশ্বাস না হয় তবে ওই শহরে গণ্যমান্য ব্যবসায়ী জনাব জোয়ান আলীর সঙ্গে দেখা করে সবকিছু জানতে পারো। তিনি তখন ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন এবং যারা তোমার শাশুড়িকে খারাপ অবস্থায় হাতে নাতে ধরেছিল তিনি তাদেরই একজন। নিচে তার নাম। বৌমা, আমার কি অপরাধ, কি পাপ তা আমাকে খুলে বলো বৌমা। আমাকে এভাবে শাস্তি দিও না। শাস্তি? আপনার বাড়ি, আপনার ঘর, আপনার কিসের শাস্তি? শাস্তি তো পাচ্ছি আমি, যে আমাকে আপনার আশ্রয়ে থাকতে হচ্ছে। আমার আশ্রয় কেন বৌমা? এ তো তোমার স্বামীর ঘর, তোমার ঘর। না, এ আমার ঘর নয়, আমার স্বামীরও নয়। হতে পারে আমার স্বামী আপনার সন্তান, কিন্তু জন্মের জন্য তো মানুষ দায়ী নয়, মানুষ নিজ নিজ কর্মের জন্য দায়ী। তাই আপনার কর্মের কোনো কৃতিত্ব যেমন আমার স্বামীর নয়, তেমনি আপনার কলঙ্কের অংশীদারও আমার স্বামী নয়। কলঙ্ক? কিসের কলঙ্ক আমার? আপনার চরিত্রে। বৌমা, বলতে বলতে অনেক বড় কথা তুমি বলে ফেলেছো, যা সত্যি হলে একটা নারীর জীবনে অবশিষ্ট আর কিছুই থাকে না। বলো তুমি, বলো আমার চরিত্রে কি কলঙ্ক আছে, বলো। কোনটা বলবো? গ্রামের পুরুষদের সঙ্গে মেলামেশার কথা না ধরা পড়ার কথা? চিৎকার করবেন না। এই শহরে এমন একজন আছেন যিনি আপনার সব কুকর্মের সাক্ষী। যাদের হাতে আপনি ধরা পড়েছিলেন তাদের মধ্যে তিনিও ছিলেন। আপনার এই বাড়ি, ঘর, আসবাবপত্রের সবকিছুতে পাপ জড়িয়ে। পাপ, আপনার চরিত্রহীনতার পাপ। তোমার এত বড় সাহস আমার মায়ের নামে নোংরা অপবাদ দিচ্ছ? যা সত্যি তাই বলছি। থাম সুমন, থাম। বউ ছেলে মানুষ না, ছেলে মানুষ আমি নই।
শোনো সুমন, যা আমি এ কদিন বুকের মধ্যে চেপে রেখেছি তোমাকে বলতে পারিনি, কারণ তুমি কষ্ট পাবে, সহ্য করতে পারবে না। ও তুমি চুপ করো। কেন চুপ করবো? নিজের কুকীর্তি প্রকাশ হয়ে যাবার ভয় পাচ্ছেন? ছাড়ুন আমাকে, ওই পাপের হাতে আমাকে স্পর্শ করবেন না। খবরদার, খবরদার চুমকি, আমার মায়ের নামে আর একটা বাজে কথা উচ্চারণ করবে না। কেন করবো না? একদিন আমার পোশাক দেখে তুমি আমাকে বাজে নোংরা বলে যাতা বলেছিলে। পোশাকের নোংরামি তোমাদের চোখে পড়ে, পোশাকের ভিতরের নোংরামি তোমরা দেখতে পাও না? ওই সুন্দর পোশাকের আড়ালে তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু কিন্তু এই জগতের কোনো ভালোবাসাই আমার মায়ের চেয়ে বড় নয়। আমার পক্ষেও আর এখানে একটা নষ্টামি লোকের সঙ্গে বসবাস করা সম্ভব নয়। আমার সামনে দাঁড়িয়ে তুই ওর গায়ে হাত তুলছিস? এই তো শিক্ষা, এই তো ভদ্রতা, এই তো সভ্যতা। মারো মা, মারো, যত খুশি মারো, কিন্তু ওকে বেরিয়ে যেতে বলো। যে মুখে ও তোমার সম্পর্কে নোংরা কথা বলেছে, সে মুখ আমি আর দেখতে চাই না। কে বেরিয়ে যাবে? ঘরের লক্ষ্যে এই ঘর থেকে বেরিয়ে যাবে? অসম্ভব। যা বাবা, বৌমাকে ফেরা, যা। না মা, এত বড় অপরাধ যে করেছে তার কোনো ক্ষমা নেই। কিসের অপরাধ? ও ভুল করেছে। ও যদি আমার পুত্রবধূ না হয়ে আমার মেয়ে হতো, আমি কি ওকে ক্ষমা করতাম না? আমি যে মা, আমি তো কখনো শাশুড়ি হতে চাইনি রে, মা হতে চেয়েছি। মা। আপনি? আমি একটি চিঠি পেয়ে এসেছি। মিস্টার জোয়ান আলী। ও আসেন, আমি কইতে আলী, ওনার সংস্থা। চলুন। আপনি বসুন, আমি ওনাকে খবর দিচ্ছি। চল কইতে। ওয়েলকাম। বাহ বাহ বাহ। আপনি? হ্যাঁ, এটা আমারই বাড়ি, মানে আমার বাবার। মিস্টার জোয়ান আলী আমারই বাবার নাম। দাঁড়াও। পথ ছাড়ুন, আমি যাব। অত ব্যস্ত হচ্ছ কেন? মিথ্যে কথা বলে তোমাকে এখানে আনিনি। আমার বাবা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছেন। উনি উঠলেই যে উদ্দেশ্যে তুমি এসেছো তা পূরণ হয়ে যাবে। তার আগ পর্যন্ত আমার উদ্দেশ্যটা পূরণ করতে দাও। খবরদার, ভালো হবে না বলছি। আমি চিৎকার করবো। ও, আমার বাবা এসব দেখে অভ্যস্ত, জানে ছেলের ফুর্তি করার বয়স হয়েছে, আমার ফুর্তি তো করবে। আর তোমার সাথে আমার অনেক দেনা পাওনা, তাই না?
সর্বনাশ সুযোগ! আমার পোলারে ছেড়ে দিয়ে গেলে পঞ্চাশ ফুটা আমি কি করলাম? নিজের হাতে নিজের পোলারে খুন করলাম। বাবা বাবা এটা তোর পাপের প্রথম প্রায়শ্চিত্ত। নিজের হাতে নিজের ছেলেকে খুন করেছিস তুই। আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। আরো প্রায়শ্চিত্ত বাকি আছে তোর। আমার বাবা মাকে পিটাচারা করেছিস তুই, আমার সংসার ধ্বংস করে দিয়েছিস। ওই দেখ তোর ছেলের লাশ, দেখ দেখ হারামখোর সন্তান হারাতে কেমন লাগে। তুই আমাকে সন্তান হারা করেছিস। জানি না আমার সন্তান বেঁচে আছে না মরে গেছে। তুই আমাকে সর্বহারা করেছিস কুত্তার বাচ্চা। তোমার বোলা বাইচে আছে, ভালো আছে। ওই যে তোমার বোলার বউ। তুমি তুমি আমার ছেলের বউ, এখানে কি করছো? একটা চিঠি পেয়ে। চিঠি? আমার শাশুড়ির চরিত্র সম্পর্কে উনি চিঠি লিখে আমাকে এখানে আসতে বলেছেন। চরিত্র? হ্যাঁ হ্যাঁ চরিত্র। কোথায় সে চরিত্রহীনা বিশ্বাসঘাতিনী? মহাজন, তোকে খুন করার চেয়ে বড় কাজ আমার রয়ে গেছে। চল। তুমি আমার বাঁচাও। দাও, আমাকে ভালো করে ওই মুখটা একবার দেখতে দাও। এই সুন্দর মুখটা দেখে একদিন আমার বুকে ভালোবাসা জেগে উঠেছিল। দেখতে দাও সেই সুন্দরী নারীকে যাকে বিয়ে করেছিলাম ঘর বাঁধার পবিত্র স্বপ্ন দেখে। অথচ সেই মুখের সৌন্দর্যের আড়ালে লুকিয়েছিল একটি কুৎসিত মন আর একটি নষ্ট চরিত্র। তুমি তুমি ওই কথা বলছো? হে আল্লাহ, যার পথের দিকে যে নিঃসঙ্গ একা একটা সন্তান বুকে নিয়ে জীবনের এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছি। মিথ্যে কথা। ধরুন আমি যখন তোমার বাবাকে রক্ষা করতে মিথ্যে মামলায় জড়িয়ে জেল খেটেছি, তখন তুমি, যাকে আমি জীবনের সবকিছু দিয়ে বিশ্বাস করেছিলাম, সেই তুমি স্বামী শ্বশুরের ভিটা ছেড়ে বাপের বাড়িতে গিয়ে যৌবনকে উপভোগ করার জন্য রূপের বেশাতি খুলে বসেছিলে। না না, সব মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে? তোমার ঘরে গ্রামের যুবক ছেলেরা রাতে আসা যাওয়া করতো, এটাও মিথ্যে? গ্রামের মুরব্বীরা তোমাকে তোমাকে হাতে নাতে ধরে ফেলেছিল, এটা মিথ্যে? 10 জনের বিচারে তোমাকে দোষী সাব্যস্ত করে গ্রাম থেকে বের করে দিয়েছিল, এটাও মিথ্যে? অনেক সত্য তুমি জেনেছ, কিন্তু এ কথা জেনেছ কি কেন আমি শিশু সন্তান বুকে নিয়ে তার রক্ত তোমাদের উঠানে লেপে দিয়ে ঘর ছাড়তে বাধ্য হয়েছি? কেন অসুস্থ সন্তান বুকে নিয়ে দরজায় দরজায় ঘুরে 1 ফুটা ওষুধ কেনার টাকা পাইনি? কেন আমাকে হাল চালিয়ে মাটি কুপিয়ে রোদ ঝড় বৃষ্টিতে ভিজে পুড়ে ফসল ফলাতে হয়েছিল? সেই রক্ত পানি করা ফসল কার কেটে দিয়ে গিয়েছিল? আমার ঘরে ঢুকে রামদায়ের কক্ষে পালিয়েছিল। তারা চক্রান্ত করে আমার সন্তানকে ওষুধ দেবার নামে ঘরে লোক ঢুকিয়ে আমাকে মিথ্যে দুনামের ভাগী করেছিল। তাদের সাজানো বিচারে আমাকে পাথর ছুঁড়ে মেরে ফেলার রায় দেওয়া হয়েছিল। জেনেছে সে কথা? বলেছে সে কথা কেউ? সত্যি হলে বলতো, তোমার মনে মনে সাজানো এই কাহিনী
কারো জানার কথা নয়, বলারও কথা নয়। সমস্ত গ্রামের লোকের সামনে দাঁড়িয়ে শুনে এসেছে তোমার নষ্টামির কথা। কই একটি লোকও তো বলেনি ওগুলো মিথ্যে? ওরা বলেছে, আর তুমিও বিশ্বাস করেছো। একবারে মনে হয়নি হতভাগী রানীকে জিজ্ঞেস করে সত্যটা জেনে নি? লোকের কথায়, শুধুমাত্র কিছু শয়তান লোকের কথায় তোমার স্ত্রী, তোমার ভালোবাসা মানুষটির চরিত্রে তুমিও কলঙ্ক দিয়ে দিলে। তুমিও তুমিও আমাকে চরিত্রহীন আর নষ্ট বলে গালি দিলে। মা, কে মা? আবার তোমাকে কে গালি দিয়েছে? আপনি আমার মাকে গালি দিয়েছেন কেন? কোন অধিকারে? একদিন আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন, তার বিনিময়ে আমি আমার জীবন দিয়ে দিতে পারি, কিন্তু আমার মায়ের অপমান আমি কিছুতেই সহ্য করব না। সহ্য না করারই কথা। এই তোমার মা? এই মায়ের কথা সেদিন তুমি আমাকে বলেছিলে যে আমার মাকে দেখলে ভালোবাসার বিশ্বাসের রূপ দেখতে পাবেন। তোমার মা এই নারী যে আমার ভালোবাসার বিশ্বাসের পরিবর্তে দিয়েছে প্রতারণার অবিশ্বাস, খেলেছে ব্যভিচারের কুৎসিত খেলা। খবরদার! না মা, না। যে জীব তোমাকে গালি দিয়েছে সেই জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। জানোয়ার, কার জিভ টেনে ছিঁড়ে ফেলবি তুই? কার বুকে জামা ধরেছিস তুই? জন্মদাতা বাপের গায়ে যার হাত ওঠে সে হাত ধ্বংস হয়ে যায়। মা, এই বাবা যার সম্পর্কে একটু কটু কথা বলেছিলাম বলে তুমি আমাকেও পর করে দিতে চেয়েছিলে, সেই বাবা তোমাকে গালি দিল। সেই বাবা। এবার বলো, আমি কি একাই অপবাদ দিয়েছি? প্রশ্ন করো তোমাদের গ্রামের এই লোকটিকে, প্রশ্ন করো, জেনে নাও কোনটা সত্য কোনটা মিথ্যে। তোমরাই সত্যি মা। সবাই যা বলে তাই তো মানুষ বিশ্বাস করে, তাই তো সত্যি হয়। আমি আমি একা তাকে মিথ্যে বানাবো কি করে? তোমাদের সবার দেয়া সমস্ত কলঙ্ক মাথায় নিয়ে আমি চলে যাচ্ছি। এই ঘর, এই বাড়ি, এই সব কিছু তোমরা ভেঙে ফেলো, ধ্বংস করে দিও। আমার আমার কোনো পাপ যেন তোমাদেরকে স্পর্শ না করে, কোনো স্পর্শ না করে। আরে কার পাপের ভার কে মাথায় লইতেছে? আসল পাপি তো হাজির। ওই হারাম দাদা, সত্য কথা খুলে গা। আরে কষ্ট কইতাছি সব কিছুই ওই মহাজনের সাজানো। আমি মহাজনের কথায় রানী বুবুর পোলার ওষুধ নিয়ে ঘরে ঢুকছিলাম। তারপর মহাজন গ্রামের মাতবর মুরিব্বুকে লইয়া ঘরে ঢুকা পড়লে মহাজন যা যা শিখাইয়া দিছিল তাই তাই করছিলাম। বিচারও আমি মিথ্যা সাক্ষী দিছিলাম। আসলে রানী বাবু কোনো পাপ করে নাই। ওই মহাজন কুমতলব হাসিল করতে পারে নাই বইলা তাই চক্রান্ত করছিল। মহাজন, তোর জানের যেটুকু বাকি আছে এবার সেটা আমি শেষ করে দেব। আমাকে এবার মাফ করে দাও, আমাকে এবার মাফ করে দাও। হারুন, ছেড়ে দিন, প্লিজ ছেড়ে দিন, ছেড়ে দিন। ও হেরোইন চোরাচালানির আসামি, ওকে অ্যারেস্ট করতে আমি এখানে এসেছি। বাবা, বাবা ছেড়ে ওকে। এতদিন পর তোমাকে পেয়েছি, আর কোনো খুনের দেয় তোমাকে হারাতে চাই না বাবা। বাবা, ওঠ বেটা, চল।
বাবা, সুমন, বাবা, হায় বাবা, হায় বাবা, বাবা। বৌমা, তুমি কোথায় যাচ্ছ? আরে বুবু, তুমি বাড়ি ফিরে এসেছো আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। এভাবে কেউ বাড়ি ছেড়ে চলে যায়? দেখো দেখি কাণ্ড। হ্যাঁ বাবা, আচ্ছা বাবা, তুই ফিরে এসেছিস? হ্যাঁ বাবা, 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 আল্লাহ তোমার হাজারো শুকর। বাবা, বৌমা, তুমি কেন তোমার শাশুড়িকে ভুল বুঝেছিলে? তোমার কানে কে এই বিষ ঢেলেছিল? বলো, বলো, বলো বৌমা। দাদিমা, কি? আরে কথায় আছে না, স্বভাব যায় না বলে আর খাসলত যায় না ধুলে। গেল সেই স্বভাব, সেই খাসলত। আরে যে বৌমাকে চরম অপমান করে, মেরে রক্তাক্ত করে কুকুরের মতো বাড়ি থেকে বের করে দিয়েছিলে, সেই বৌমাই তোমাকে বস্তির অন্ধকার গলি থেকে তুলে এনে বুকে আশ্রয় দিয়েছে, চিকিৎসা করাচ্ছে, জান দিয়ে সেবা করছে। এত কিছুর পরেও আবার সেই বৌমার নামে মিথ্যে কলঙ্ক দিয়ে তুমি বাচ্চা মেয়েটার মন বিষিয়ে তুলেছ, বিষিয়ে তুলেছ। আজ তোর ওই খাসলত আমি নামেই ছাড়বো। শয়তানি, শয়তানি, শয়তানি। তোর জন্য সংসার আগুন করেছে, তোকে শেষ করে ফেলবো। শয়তানি, তোকে শেষ করে ফেলবো। তোর জন্য সংসার চুরি হয়ে গেল। শয়তানি, শয়তানি, তোকে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। আপনি কি করছেন? মার গায়ে হাত তুললেন আপনি? কি করবো মা, কি করবো? এত বড় অপরাধীকে ক্ষমা করা যায় না। না বাবা, না। সন্তানের কাছে মায়ের কোনো অপরাধ নেই। বাবা, বাবা, আমাকে মাফ করে দাও। মা, আমাকে মাফ করবেন না। না, না, আমার অপরাধের ক্ষমা চাইবার মুখও নেই মা। বৌমা, ভুল মানুষেরই হয়। তুমি তো ছেলে মানুষ, মেয়ের ভুল মা কখনোই মনে রাখে না। সুমন, জি মা। বৌমাকে ঘরে নিয়ে যা। ঠিক আছে, এসো। রানী, এক মিথ্যে অপরাধে 20 বছর জেল খেটে এসেছি। আবার ওই মিথ্যের জালে পড়ে তোমাকে যে আঘাত দিয়েছি, তার জন্য আমার মৃত্যু হওয়া উচিত। না গো না, ও কথা বলো না। এই 20টি বছর ধরে যে কষ্ট যন্ত্রণা ত্যাগ স্বীকার করে তোমাকে আবার ফিরে পেয়েছি, আর কোনো মূল্যে তোমাকে হারাতে পারবো না। রানী, মা তোমার জন্য, শুধু তোমার লোভের জন্য আমাদের সবার জীবনকে তুমি তছনছ করে দিয়েছিলে। ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না, এটা আমাদের কপালে লেখা ছিল। মার কোনো দোষ নেই, মা চিরদিনই মা। মা? আরে মা তো তুমি, যে সবার অপরাধ ক্ষমা করতে পারে। শ্বশুর, শাশুড়ি, স্বামী, ছেলে, পুত্রবধূ সবার অপরাধ কত সহজে ক্ষমা করে দিলে। এই বাংলার নারী তো প্রকৃত মায়ের জাত। তোমার রূপই তো বাংলার সত্যিকারের মায়ের রূপ। তুমি
তুমি বাংলার মা।